দশম শ্রেণীর মানবিক বিভাগের প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমাদের আজকের আমরা তোমাদের ভূগোল পরিবেশ বিষয়ের নবম অধ্যায়ের বাংলাদেশের সম্পদের শ্রেণীবিভাগ নিয়ে আলোচনা করব। সম্পদের শ্রেণীবিভাগ, শ্রেণীবিন্যাস, কী হবে সম্পদ। প্রথমে আমরা সম্পদ বলতে আমরা কি বুঝি, সম্পদ কি, সেটা নিয়ে আলোচনা করব। তাহলে এখন সম্পদ বলতে আমরা বুঝি যে কোনো বস্তুর কার্যকারিতাই সম্পদ, অর্থাৎ বস্তুর কার্যকারিতা বলতে আমরা কোনো একটা বস্তুর যে ওই বস্তু দ্বারা যে আমরা কি কাজ করা যায় এবং তার বিনিময়ে কি পাওয়া যায়, এই যে কার্যকারিতা, সেটাকেই বলা হয় সম্পদ। তাহলে আমরা এটাকে আরও সাজাই বললে তা আমরা সম্পদ বলতে আমরা এই বুঝি যে অর্থাৎ এখানে দেখা যাচ্ছে যে সম্পদ হচ্ছে যে পণ্য সামগ্রী এবং সেবাজাত বিভিন্ন ধরনের রয়েছে, যার অর্থনীতি এবং সামাজিক গুরুত্ব সহকারে যেটা অবস্থান বা ব্যবহার করা যায়, সেটাকে আমরা অর্থাৎ কিছু নির্দিষ্ট প্রযুক্তি ও অর্থনীতি এবং সামাজিক অবস্থায় ব্যবস্থাপনা করা যায়, তাই হলো সম্পদ। যে সম্পদগুলি সাধারণত আমরা কাজে লাগাতে পারি, যার ব্যবহার মূল্য আছে, বিনিময় মূল্য আছে, সেটি হলো সম্পদ। এই সম্পদকে এটা কেন আমরা এটার যেমন এটাও একটা সম্পদ, এটা নবায়নযোগ্য সম্পদ আবার বিভিন্ন ধরনের হতে পারে। আমরা এখন শ্রেণীবিভাগ নিয়ে আলোচনা করব। সম্পদ প্রথমত কয় ভাগে ভাগ করা যায়, আমরা একটা এখানে বোর্ডে চিত্র এঁকে আমরা একটা ছক এঁকে দেখাচ্ছি। যেমন প্রথমে আমরা দেখব সম্পদ। সম্পদ প্রথমে কি আমরা এটা তিন ভাগে ভাগ করা যায়। প্রাকৃতিক সম্পদ, তাহলে এখানে আমরা প্রথমে আমরা সম্পদ বলতে আমরা কি বুঝি, এটা সংজ্ঞাটা আলোচনা করলাম। সম্পদকে প্রথমে তিন ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে প্রাকৃতিক সম্পদ, 2 নম্বর মানব সম্পদ, 3 হলো অর্থনৈতিক সম্পদ। এখানে আবার এই প্রাকৃতিক সম্পদ আমরা বলতে এখানে প্রাকৃতিক সম্পদকে আবার এখানে 2 ভাগে ভাগ করা যায়। প্রাকৃতিক সম্পদকে আবার এখানে 2 ভাগে ভাগ করা যায়। প্রাকৃতিক সম্পদ হলো একটা নবায়নযোগ্য, একটা নবায়নযোগ্য আর একটা হচ্ছে অনবায়নযোগ্য। তাহলে এখন এই প্রাকৃতিক সম্পদকে আবার 2 ভাগে ভাগ করা যায়, একটা নবায়নযোগ্য আর হলো অনবায়নযোগ্য। তাহলে এখন নবায়নযোগ্যের মধ্যে রয়েছে এখানে সৌরশক্তি, বায়ুশক্তি এবং পানি শক্তি। সৌরশক্তি, পানি শক্তি এবং বায়ুশক্তি, এখানে যে সৌরশক্তি, তারপর হচ্ছে বায়ুশক্তি, পানি শক্তি। সৌরশক্তি, বায়ুশক্তি এবং পানি শক্তি, এই তিনটি হচ্ছে নবায়নযোগ্য। অর্থাৎ এই এই সম্পদগুলি সাধারণত আমরা এখানে যে সূর্যের আলো একটা সম্পদ, কারণ এই সম্পদ পাইতে গেলে আমাদের এটা বিনিময়যোগ্য নয়, এটার জন্য কোনো অর্থ ব্যয় করতে হয় না, সেটা আমরা অটোমেটিক যথেষ্ট পরিমাণে সেটা পেতে পারি। সেটা কাজে লাগাই আমরা উপকৃত হতে পারি, এটা ব্যবহার মূল্য আছে। যেমন আছে বায়ু শক্তি, পানি শক্তি। এরপর আসছে অনবায়নযোগ্য, যেগুলি
অনবায়নযোগ্য যেগুলি আমরা প্রাকৃতিক অর্থাৎ অর্থাৎ গ্যাস, কয়লা, এটা কাঠ পোড়ানো ব্যবহার করা যায়, অর্থাৎ এটা ব্যবহারের মাধ্যমে আমরা ব্যবহার করেই আবার নতুন কোনো আবিষ্কার করতে পারি, যেমন খনিজ তেল, প্রাকৃতিক গ্যাস, কয়লা, তারপরে ইত্যাদি কাঠ, এইগুলো অনবায়নযোগ্য সেই প্রাকৃতিক সম্পদ। তাহলে আমরা প্রথমে দেখবো এখানে সম্পদকে প্রথমে তিন ভাগে ভাগ করা যায়। একটা হলো প্রাকৃতিক সম্পদ, মানব সম্পদ, অর্থনৈতিক সম্পদ। এবং প্রাকৃতিক সম্পদকে আবার দুই ভাগে ভাগ করা যায়। একটা নবায়নযোগ্য, নবায়নযোগ্য হচ্ছে যেমন সূর্যের সৌর শক্তি, পানি শক্তি, বিদ্যুৎ শক্তি এখানে রয়েছে। আবার অনবায়নযোগ্য যেগুলি যেমন আছে, যেটা ব্যবহার মাধ্যমেই সেটা আবার ওইটা ব্যবহার করে আবার আমরা পেতে পারি, অন্য কিছু ব্যবহার করতে পারি, সেই জন্য এটা অনবায়নযোগ্য। যেমন আছে এখানে কয়লা, কাঠ জ্বালানি, কাঠ, তার খনিজ তেল, কয়লা জ্বালানি, তার খনিজ তেল, এটা হলো অনবায়নযোগ্য। তো আমরা এইগুলিকে আমরা ভাগ করতে পারি। তাহলে আমরা এখন দেখবো অর্থনৈতিক সম্পদ, যে অর্থের যে এখানে প্রাকৃতিক উপায়ে যে সম্পদ আমরা পেয়ে থাকি সেটা প্রাকৃতিক সম্পদ। মানব সম্পদ অর্থাৎ মানুষ, অর্থাৎ তাদেরকে দেখা যাচ্ছে যে মানুষ শিক্ষিত করে তাকে উপযুক্ত স্থানে উপযুক্ত বসে আমরা যে সম্পদ আহরণ করতে পারি। যেমন আমাদের মানব সম্পদ, আমরা বিদেশে মানুষ বিদেশ চাকরির জন্য তারা যায়, এখানে তাহলে সেখান থেকে বিদেশ থেকে আমরা প্রচুর পরিমাণ অর্থ উপার্জন করতে পারি। তাহলে সেটা অর্থনৈতিক ক্ষেত্রে আমাদের অনেক সহায়ক ভূমিকা পালন করে। একজন মানুষ শিক্ষিত হয়ে সে শিক্ষা গ্রহণ করে উপযুক্ত চাকরি পেয়ে সে অর্থ উপার্জন করতে পারে। সেজন্য এই মানুষ বোঝা নয়, একটা সম্পদে পরিণত করা যায়। উপযুক্ত লোককে উপযুক্ত স্থানে কর্মে নিয়োজিত করতে পারলেই সেটা মানব সম্পদে পরিণত হয়। সেজন্যই এটা একটা সম্পদ, মানুষ বোঝানো সম্পদে পরিণত করা যায়। অর্থনৈতিক সম্পদ, অর্থ উপার্জনের ক্ষেত্রে অর্থনীতি খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সেই অর্থ উপার্জনের ক্ষেত্রে আমরা দেখা যাচ্ছে যে সম্পদ যেটা আমরা কাজে লাগাতে পারি, সেজন্যই অর্থের দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য যে সম্পদটা আমরা ব্যবহার করতে পারি সেটা হলো বা করতে পারি সেটা হলো অর্থনৈতিক সম্পদ। এরপর আসতেছে এটা আবার ওই প্রাকৃতিক সম্পদটি আবার যেটা দুই ভাগ করা যায়, একটা নবায়নযোগ্য, একটা অনবায়নযোগ্য। এবার আসছে বাংলাদেশের অর্থনৈতিক কার্যাবলী। অর্থনৈতিক কার্যাবলী এখানে দেখা গেছে যে পণ্য সামগ্রী ও সেবা কার্যের উৎপাদন, বিনিময় এবং ব্যবহার সম্পর্কযুক্ত যে কোনো মানবীয় আচরণের প্রকাশ, তাই হলো অর্থনৈতিক কার্যাবলী। তাহলে অর্থনৈতিক কার্যাবলী হলো যে আমরা পরবর্তীতে যেখানে দেখা গেছে যে পণ্য সামগ্রী এবং সেবা কার্যের উৎপাদন, বিনিময় এবং ব্যবহারের সঙ্গে সম্পর্কযুক্ত যে কোনো মানবীয় আচরণ প্রকাশ পায়, সেটাই হলো অর্থনৈতিক কার্যাবলী। তাহলে আমাদের অর্থনৈতিক কার্যাবলী পরবর্তীতে আমরা আসতেছি, এবং অর্থনৈতিক কার্যাবলী কি এটার মধ্যে আমরা আসবো এখন। অর্থনৈতিক কার্যাবলী কি? অর্থনৈতিক কার্যাবলী এটা কয় ভাগে ভাগ করা যায়? এটাকে যদি আমরা ভাগ করি, অর্থনৈতিক কার্যাবলীকে তিন ভাগে ভাগ করা যায়। একটা হলো প্রথম পর্যায়ে, দ্বিতীয় পর্যায়ে, তৃতীয় পর্যায়ে।
তাহলে এখন অর্থনৈতিক কার্যাবলী আমরা যে কাজ করি সাধারণত সেটা তিনটি পর্যায়ে বিভক্ত করা যায়। অর্থনৈতিক অর্থ উপার্জনের ক্ষেত্রে যে কার্যগুলি আছে সেখানে দেখা গেছে প্রাথমিক পর্যায়ে, দ্বিতীয় পর্যায়ে এবং তৃতীয় পর্যায়ে। তাহলে প্রাথমিক পর্যায়ের মধ্যে রয়ে গেছে, সহজ কথায় আমরা বলবো যে প্রাথমিক পর্যায়ে অর্থাৎ মানুষ বীজ বপন করে। যেমন বীজ বপন করে অর্থাৎ প্রকৃতিতে আমাদের যে ভূমি বা যে যে প্রকৃতির যে আমরা সম্পদ, যেটা থেকে আমরা প্রকৃতির অর্থাৎ সোজা কথা যে জমি, আমাদের যে আবাসস্থল, তার আশপাশে যে ভূমি রয়েছে, এটা প্রচুর পরিমাণে যে জায়গা রয়ে গেছে, তার থেকে সেই জায়গাটায় ফসল উৎপাদন করে বীজ বপন করা হয়, বীজ থেকে ফসল উৎপাদন করা হয় এবং সেটা থেকেই আমরা কি পাই এখানে, সেই মানুষ বীজ বপন করে তারা তাদের উৎপাদন বাড়াতে পারে, তাদের প্রয়োজনের যা যা দরকার সেটা সেই ভূমি থেকেই সেটা সংগ্রহ করতে পারে। অর্থাৎ আমরা ভূমিতে ফসল উৎপাদন করি, সেই ফসল আমাদের অর্থনৈতিক সমস্যা সমাধান করতে সহায়ক হিসেবে কাজ করে এবং সেটা আমরা অনেক নিজেদের প্রয়োজনের জন্য আমরা ব্যবহার করতে পারি। তাহলে এখন প্রাথমিক পর্যায়ে অর্থাৎ প্রকৃতির সাথে প্রাথমিকভাবেই আমরা এই প্রাথমিক পর্যায়ের অর্থনৈতিক কার্যগুলির সাথে আমরা জড়িত, অর্থাৎ সেই প্রাথমিকভাবে এটাকে আর ব্যতিক্রম, অর্থাৎ যা আছে সরাসরি প্রকৃতি আমাদেরকে যা দিয়েছে সেটা ব্যবহার করে আমরা যে অর্থ উপার্জন করতে পারি সেটা হলো প্রাথমিক অর্থনৈতিক কার্যগুলি হিসাবে দেখা যায়। দ্বিতীয় পর্যায়ে রয়ে গেছে, আমরা যখন দ্বিতীয় পর্যায়ের মধ্যে আছে, দ্বিতীয় পর্যায়ের মধ্যে রয়ে গেছে এখানে আমরা দেখবো দ্বিতীয় পর্যায়ের মধ্যে আছে যে আকার পরিবর্তন করে উপযোগের সৃষ্টি করা। কোনো বস্তু আকার পরিবর্তন করে, যেমন লোহাকে জ্বালায়া বা এটাকে গরম করে সেটাকে যেমন পেরেক তৈরি করা হয় বা কোনো মেশিনের পাশ তৈরি করা হয়, তাহলে সেক্ষেত্রে এটাকে পরিবর্তন, তার রূপটাকে পরিবর্তন করে এই সমস্ত যে অর্থ উপার্জন করে যারা, তাদের এখানে তাদেরকে দ্বিতীয় পর্যায়ের অর্থনীতি। এখানে দেখা যাচ্ছে এটা প্রকৃতি সরাসরি থেকে এটা নয়, এটা একটা বস্তু উৎপাদন করলে এক লোকে বা এক ধরনের লোকেরা সেই লোহা খনি থেকে উত্তোলন করলো, সেইটাকে আবার আর এক পর্যায়ের লোকেরা তারা কি করলো, সেটাকে মেশিনারি পার্টস তৈরি করার ক্ষেত্রে ব্যবহার করলো অথবা যে কোনো যন্ত্র তৈরি করার জন্য তারা কাজের হলো। তাহলে এখন দ্বিতীয় পর্যায়ের লোক হিসেবে তারা কাজ করলো। তাহলে দ্বিতীয় পর্যায়ের এখানে আছে, যখন এখানে বস্তুর আকার পরিবর্তন করে উপযোগ সৃষ্টি করা, এটা হলো দ্বিতীয় পর্যায়ের অর্থনীতি। তৃতীয় পর্যায়ের অর্থনৈতিক এখানে দেখা গেছে, তৃতীয় পর্যায়ের অর্থনৈতিক মধ্যে যেমন আছে ব্যবসায়িক কাজের জন্য, যারা পাইকারি ব্যবসা করে, খুচরা ব্যবসা করে, সেখানে ব্যবসা করতে গেলেই যারা প্রথম পর্যায়ে যারা উৎপাদন করলো, যেমন ভূমি থেকে যারা ফসল উৎপাদন করলো প্রাথমিক পর্যায়ে, দ্বিতীয় পর্যায়ে গেল কারা, এইটা এক জায়গা থেকে আরেক জায়গায় নেওয়ার জন্য যারা কাজে নিয়োজিত ছিল। তৃতীয় পর্যায়ের মধ্যে দেখা যাচ্ছে যে এটাকে তারা কি করলো, ব্যবসার ক্ষেত্রে অর্থ উপার্জনের ক্ষেত্রে তারা আবার বিক্রি করে অর্থ উপার্জন করলো। এক দলে সেটা উৎপাদন করলো আর এক দলে সেটাকে বিক্রি করে আবার সেখান থেকে অর্থ উপার্জন করলো। তাহলে এখন পর্যায়ক্রমে দেখা গেছে তৃতীয় পর্যায়ের, যেমন একজন ফেরিওয়ালা, সেও তৃতীয় পর্যায়ের কাজে নিয়োজিত থাকে। কারণ ফেরিওয়ালা কি করে, সে অন্য আরেকজনের কাছ থেকে কেনে। ওই কৃষক জমি ফসল উৎপাদন করলো, সেই ফসল বিক্রি করলো অন্য আর এক লোকের কাছে, সেই অন্য লোকে আবার অন্য আরেকজনের কাছে বিক্রি করলো। এইভাবে তিনটি পর্যায়ে, তাহলে প্রাথমিক পর্যায়ে, দ্বিতীয় পর্যায়ে, তৃতীয় পর্যায়ে। তৃতীয় পর্যায়ের মাধ্যমে অর্থনৈতিক কাজে সেখান থেকে সে অর্থ উপার্জন করে, এখান থেকে সরাসরি প্রথম ব্যক্তি অর্থ উপার্জন করলো, দ্বিতীয় ব্যক্তি আবার করলো, তৃতীয় পর্যায়ে তারা করলো। এইভাবে যে যার যার কাজে সে ব্যস্ত থাকে। সেই জন্য দেখা যাচ্ছে যে বিনিময়ের হিসেবে তারা এখানে ব্যবহারের সঙ্গে সম্পর্কযুক্ত কোনো বস্তু ব্যবহারের সঙ্গে সম্পর্কযুক্ত কোনো মানবীয় আচরণের প্রায়শই অর্থনৈতিক কার্যগুলো এখানে করলো। মানবিক আচরণের মাধ্যমে সেটা পরিবর্তন হয়ে অর্থনৈতিক কার্যগুলো এখানে তার আমাদের লক্ষ্য করা যায়। তাহলে এখন আমরা এই অর্থনৈতিক কার্যগুলির শ্রেণীবিভাগগুলি আমরা প্রথমে দেখলাম যে তিনটি পর্যায়ে অর্থনৈতিক কার্যগুলি শ্রেণী বিভক্ত করে তিনটি পর্যায়ে আমরা প্রথমে লক্ষ্য করলাম। প্রাকৃতিক যেটাতে আগে গেছে এবং অর্থনৈতিক যে কার্যগুলি সেটা আমরা লক্ষ্য করলাম। এখানে প্রাকৃতিক সম্পদ, মানব সম্পদ, অর্থনৈতিক সম্পদ। তো প্রথমে আমরা জানলাম প্রাকৃতিক সম্পদ, মানব সম্পদ এবং অর্থনৈতিক সম্পদ।
তাহলে এখানে এই তিনটি ভাগ করছে। এই প্রাকৃতিক সম্পদটা আবার দুই ভাগ করা হয়েছিল, একটা নবায়নযোগ্য আর একটা হলো অনবায়নযোগ্য। এবং পরে আবার আমরা অর্থনৈতিক কার্যগুলি আলোচনা করলাম। অর্থনৈতিক কার্যগুলি দেখা গেছে যে প্রাথমিক পর্যায়ে, দ্বিতীয় পর্যায়ে এবং তৃতীয় পর্যায়ে অর্থনৈতিক কার্যগুলি কি হইতে পারে সেটা আমরা আলোচনা করলাম। এবার আমরা দেখব যে এইটা থেকে যে অর্থনৈতিক সম্পদ, আমরা এটাকে যাতে সহজ করে যদি আরো বলি, সম্পদ হচ্ছে কি, একটা সৃজনশীল প্রশ্ন আমরা এটা থেকে তৈরি করতে পারি। এটা আসতে পারে, একাধিক প্রশ্ন আসতে পারে, সৃজনশীল প্রশ্ন। সৃজনশীল প্রশ্নের মধ্যে এখানে এটা থাকতে পারে যে সম্পদ কি। তাহলে আমি এইখানে সম্পদ বলতে আমরা কি বুঝি? সম্পদ বলতে আমরা আগেই বলছিলাম, এটাকে আরো সুন্দর করে বলে বলা যায় বস্তুর কার্যকারিতাই হচ্ছে সজাগতায়, বস্তুর কার্যকারিতা, বস্তু দ্বারা যে কার্যে ব্যবহার করা যায় কার্যকারিতাটাই হচ্ছে সম্পদ। অর্থাৎ সম্পদ অসীম নয়, বরং সসীম। যা আছে সম্পদ এটা অসীম নয়, এটা সসীম। সম্পদ হইল সসীম। সেই সসীম সম্পদ ব্যবহার করে মানুষ অধিক পরিমাণ উৎপাদন করতে সক্ষম হতে হবে, সেটাকে আমরা অপচয় করব না। যেমন সীমাবদ্ধ সম্পদকে কাজে লাগিয়ে আমরা দেশ উন্নয়নের কাজে কাজ করব। সীমাবদ্ধ আমাদের সম্পদ আছে, আমাদের দেশের সম্পদ সীমাবদ্ধ। এই সীমাবদ্ধ সম্পদকে কাজে লাগাইয়া এটাকে উৎপাদনের কাজে সহায়ক হিসেবে যেন আমার দেশ উন্নয়ন করা যায় সেদিকে খেয়াল রাখতে হবে। সেই জন্য আমাদের সেই সম্পদকে কাজে লাগাই আমরা যেন সম্পদ অপচয় না করি, এটাকে আমরা কাজে লাগাইয়া প্রত্যেকটা দেশের জন্য আমরা কাজ করব। সেজন্যই যেই দেশ যত দ্রব্য উৎপাদনের সহায়ক হিসেবে কাজ করবে সেই দেশ তত উন্নত। কাজেই একটা দেশ উন্নয়নের জন্য যে সম্পদের যেমন প্রয়োজন, তেমনি যারা সম্পদ থেকে যে অর্থনৈতিক সমৃদ্ধশালী করার জন্য যারা যে সমস্ত লোক নিয়োজিত থাকবে তাদের গুরুত্ব অনেক বেশি। সেই জন্য আমরা দেখবো যে সম্পদ কি, আমরা বুঝলাম যে সম্পদের গুরুত্ব দেওয়া আমাদের অনেক দরকার। খ নম্বর প্রশ্ন আসতে পারে, এটা সৃজনশীল প্রশ্ন যেমন আছে, এখানে দেখা গেছে সূর্য কিরণ বাতাস সম্পদ নয় কেন? তাহলে আমরা সূর্য কিরণ বাতাস এটাকে আমরা সম্পদ বলবো না কেন? এর কারণ হচ্ছে সূর্যের কিরণ যেটা আমরা অ্যাভেলেবেল পাচ্ছি, সবাই আমরা সূর্যের কিরণ পাচ্ছি, এটার জন্য কোনো আমাদের বিনিময় মূল্য বা অর্থ ব্যয় করতে হয় না। কিন্তু এটা যখনই সম্পদ, কখন সম্পদ হবে, যেমন এই বাতাস যদি আমরা খেতে যাই, অনেক সময় ঘর রুমের ভিতরে আমরা ফ্যানের বাতাসটা যখন আমরা ভোগ করব তখনই অবশ্যই এর পিছনে ইলেকট্রিক খরচ কিছু আছে, বিদ্যুৎ বিল দিতে হয়। তাহলে সেক্ষেত্রে ওই বাতাসটাকে আমরা সম্পদ হিসেবে পরিণত করবো, কারণ ওইটার পেতে গেলে আমাদের কিছু বিনিময় মূল্য দিতে হয়। সেই জন্য বিনিময় মূল্য যে বস্তুর মধ্যে বিনিময় মূল্য আছে তাহলে সেটাকে আমরা সম্পদ বলবো। কিন্তু এখন দেখা গেছে সূর্যের কিরণ অ্যাভেলেবেল পাচ্ছি, সেটা সম্পদ নয়। বাতাসও সম্পদ নয়, কিন্তু অনেক ক্ষেত্রে বাতাস সম্পদে পরিণত করা যেতে পারে যদি এটার পিছনে অর্থ ব্যয় করা হয়। সেজন্য বলছে যে সূর্যের কিরণ এবং বাতাস বিনিময় মূল্য না থাকার কারণে এগুলো সম্পদ নয়। এই জন্য এখানে অবাধলভ্য অবাধে আমরা এগুলো পেতে পারি, সম্পদ হিসাবে গণ্য করা না, অর্থাৎ এটাকে আমরা সম্পদ গণ্য করতে পারি না। কিন্তু যদি ওইভাবে অর্থের বিনিময়ের প্রয়োজন হয় তাহলে সেক্ষেত্রে আমরা ব্যবহার করবো। প্রয়োগমূলক প্রশ্ন হতে পারে, যেমন আছে সম্পদের অপচয় রোধে তোমার কি কি পদক্ষেপ গ্রহণ করা উচিত? সম্পদ আমাদের অপচয় বন্ধ করতে হবে। আমরা এই জন্যই কি পদক্ষেপ গ্রহণ করা যায় সম্পদ অপচয় রোধ করার জন্য? তাহলে আমাদের কি পদক্ষেপ গ্রহণ করা যায়? এক নম্বর হচ্ছে, যেমন সম্পদের ব্যবহার উত্তম ব্যবস্থাপনা অত্যন্ত জরুরি। উত্তম ব্যবস্থাপনা মানে সম্পদটা যেন উত্তমভাবে ব্যয় করা যায়, সেই জন্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে। একটা যে সম্পদ আছে, উত্তম ব্যবস্থাপনার মাধ্যমে নবায়নযোগ্য সম্পদের বৃদ্ধি করা সম্ভব। যেমন ওই প্রাকৃতিক গ্যাস নবায়নযোগ্য, সূর্যের কিরণ নবায়নযোগ্য, এইটাকে সেই উত্তম ব্যবস্থাপনার মাধ্যমে সেটাকে আমরা কাজে লাগাতে পারবো এবং কাজে লাগাইয়ে সেটা আমাদের মানুষের কল্যাণে নিয়োজিত থাকতে পারবে। তো সেই জন্যই আমরা এদিকে খেয়াল রাখতে হবে। আর একটা হচ্ছে উচ্চতর দক্ষতার প্রশ্ন, এটা হলো দেশের অর্থনৈতিক উন্নয়নে সম্পদের সংরক্ষণের প্রয়োজনীয়তা। তাহলে অর্থনৈতিক উন্নয়ন বলতে আমরা একটা দেশ উন্নয়ন করার জন্য, অর্থনৈতিক উন্নয়নের জন্য, একটা দেশ উন্নয়নের জন্য অবশ্যই সম্পদের গুরুত্ব আমার লক্ষ্য রাখতে হবে।
কারণ সম্পদ দেশের, এটার জন্য প্রত্যেকটা মানুষের জন্য আমরা অপচয়, কোনো কিছু যেন অপচয় না করি, আমরা কাজে লাগাবো। এবং রিসাইকেলিং একটা কথা আছে, একটা জিনিসকে আমরা ফেলে দেবো না, সেটাকে রিসাইকেলিং করে আবার যেটাকে আবার নতুন করে কোনো জিনিস ব্যবহার করা যায়, তৈরি করা যায়, সেদিকে লক্ষ্য রাখতে হবে। সেই জন্যে অর্থের মাধ্যমে, ব্যয়ের মাধ্যমে যেন সেটাকে আমরা কাজে লাগাতে পারি। সেই জন্য একটি দেশ উন্নয়নের জন্য সম্পদের যথার্থ ব্যবহার একান্ত প্রয়োজন। যে দেশ যত উন্নত, তাদের সম্পদের যথার্থ ব্যবহারের জন্য তারা ততটুকু গুরুত্ব ভূমিকা পালন করে। সেই জন্য আমরা আজকে যে বিষয়টা আমরা আজকে তোমাদের নিয়ে আলোচনা করলাম, তার মধ্যে দেখা যায় সম্পদ, একটি দেশের জন্য সম্পদের গুরুত্ব অপরিহার্য। সম্পদ ছাড়া কোন দেশ উন্নয়ন করা যায় না। যে দেশ যত সম্পদশালী, যেই দেশ জনসংখ্যা যতই বেশি থাকুক না কেন, কিন্তু তার জনসংখ্যাকে উপযুক্ত লোককে উপযুক্ত স্থানে কর্মে নিয়োজিত করতে পারলে তাহলে সেটাও সম্পদে পরিণত হবে। তবে সেখানে আমাদের প্রচুর পরিমাণের প্রাকৃতিক সম্পদ থাকতে হবে, যেটা আমরা কাজে লাগাইতে পারি। যেমন হচ্ছে খনিজ সম্পদ, প্রাকৃতিক সম্পদ যেটা আছে আমার দেশে পর্যাপ্ত পরিমাণ নাই বিধায় আমার দেশ উন্নত হচ্ছে না। সেজন্যই আর যেটুকু আছে সেটাকে যদি আমরা পরিশ্রম করে শিল্প, যে দেশ তত শিল্পে সমৃদ্ধ, সেই দেশ তত উন্নত। সেই জন্যই আর মানুষ পরিশ্রমী হতে হবে। পরিশ্রমী যে দেশ যত পরিশ্রমী হবে, কঠোর পরিশ্রম করবে, সেই দেশ তত উন্নত হবে। সেই জন্য আমাদের প্রত্যেকটা মানুষেরই সম্পদের প্রতি গুরুত্ব দিতে হবে। কারণ সম্পদ যদি আমরা যথার্থ কাজে না লাগাতে পারি, তাহলে আমাদের যে সম্পদ আছে সেটাকে কাজে লাগাতে হবে, সেটার প্রতি বেশি গুরুত্ব দিতে হবে। কারণ দেশ উন্নয়নের জন্য, মানুষের কল্যাণের জন্য একটা সম্পদের গুরুত্ব অনেক বেশি। সেই জন্য আমরা অবশ্যই সম্পদের প্রতি একটু গুরুত্ব দেওয়া উচিত। আজকে তোমাদের আমরা যেটুকু আলোচনা করলাম, এর ভিতরে একাধিক ধরনের সৃজনশীল প্রশ্ন থাকতে পারে এবং জ্ঞানমূলক আর অবজেক্টিভ বিভিন্ন ধরনের প্রশ্ন থাকতে পারে। এই চ্যাপ্টারটা খুবই সহজ, একটু পড়াশোনা করলে এই মনোযোগ দিয়ে অবশ্যই আমরা এটা পড়তে পারবো এবং খেয়াল রাখবো। সেই জন্যই আজকের এই পর্যন্তই। আমরা তোমাদেরকে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার এই আজকের পাঠ শেষ করলাম।